না, কিন্তু মানুষটা স্পেশাল। স্পেশাল মানুষের জন্য স্পেশাল ব্যবস্থা তো করতেই হয়। ওরা মুচকি হাসি হেসে বলল। আমাদের ছাদটা তো চেনাই যাচ্ছে না, ছাড়ুন তো একটু ঘুরে দেখি। আরশাদ ভ্রুকুচকে বলল। আরশাদ অরার হাতটা শক্ত করে ধরে রেখে পুরো ছাদটা ঘুরে দেখালো। মোমবাতির আলোয় আলোকিত হয়ে আছে প্রতিটা কোণা, সেই সঙ্গে ছাদ জুড়ে লাল সাদার খেলা। অরার চোখে ফুটে উঠল মুগ্ধতার ঝলক, তার ঠোঁট জুড়ে প্রচ্ছন্ন এক হাসি। হাসিটা দেখে আরশাদের মনে হচ্ছে এতক্ষণে তার কষ্ট সার্থক হয়েছে। ছাদের দোলনাটাও সুন্দর করে সাজিয়েছে আরশাদ, লাল আর সাদা রঙের কাপড় দিয়ে সুন্দর করে রডগুলো ঢেকে দিয়েছে, আর বসার জায়গাটাতেও ছোট ছোট লাল রঙের কুশন। দুজনে গিয়ে বসলো দোলনাটায়। আরশাদ এখনো ধরে আছে অরার হাতটা। প্রশান্তিময় নীরবতার হাওয়ায় দুজনেই গা ভাসালো। অন্যান্য সময় নীরবতা অসহ্যকর বলে মনে হয় আরশাদের কাছে, কেবল নীরবতা কাটিয়ে ওঠার জন্যে অহেতুক কথা বলার প্রয়োজন মনে হয়। তবে অরার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত কোনো নিয়ম মানে না। এই মুহূর্তগুলো কথার মাঝেও সুন্দর, নীরবতাও সুন্দর। কিছুটা সময় পর আরশাদ নীরবতা ভঙ্গ করে ব্যস্ত ভঙ্গিমায় বলল। শোনো ওরা, এভাবে বসে থাকলে চলবে না। আজ রাত কিন্তু আমাদের অনেক কাজ। অরা অবাক হয়ে বলল। কি কাজ? ক্যান্ডেল লাইট ডিনার করব, তারপর তারপর কি? আরশাদ ঠোঁটে ফুটে ওঠা হাসি লুকানোর চেষ্টা করে বলল। না থাক, লজ্জা পাবে। অরা জেদ ধরে বলল। বলুন তো আপনি। আরশাদ দুষ্টুমি মাখা গলায় বলল। তারপর ক্যান্ডেল লাইট বাসর করব। তরঙ্গের ন্যায় কি যেন একটা খেলে গেল অরার শরীর জুড়ে। লজ্জায় তার গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। এসব কি ধরনের কথা? আরশাদের কথাবার্তা আর কাজকর্ম দিন দিন বড্ড লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। অরা লজ্জা রাঙা মুখটা লুকানোর ব্যর্থ চেষ্টা করে বলল। ছি, অশুভ একটা। আরশাদ হেসে বলল। আমি অসভ্য? সিরিয়াসলি? বিয়ের বছর পেরিয়ে গেল, বউটাকে টাচ পর্যন্ত করলাম না, আর আমি নাকি অসভ্য? একদম মিথ্যে বলবেন না। বছর কোথায় পেরিয়েছে, 6 মাস পেরিয়েছে মাত্র। ওই একই কথা, এরকম আর একটা 6 মাস পেরিয়ে গেলেই তো 1 বছর। আমিও তো ভালো মানুষ না যে আর একটা 6 মাস ওয়েট করব। অনেক ওয়েট করেছি। অন্যদিকে মুখ ফিরিয়ে নিল অরা। নিজের রক্তিম গাল দুটো আরশাদের থেকে আড়াল করে রাখবার বৃথা চেষ্টা। এই মানুষটার হঠাৎ কি হলো? 2 দিন আগেও তো ভদ্র ছেলের মতো আমার সঙ্গে কথা বলতো, গল্প করতো, সিক্রেট সিক্রেট খেলতো, আর সেই একই মানুষটা আজ শুরু করলো কেবল অশুভের মতো কথা বলে যাচ্ছে। শুরু আরশাদ বাঁকা হাসি হেসে বলল। আবার লজ্জা পাওয়া শুরু করলে? অরা মুখটা অন্যদিকে ফিরিয়ে রেখে জড়ানো গলায় বলল। এইসব কথা শুনলে তো যে কেউ লজ্জা পাবে। যে কেউ লজ্জা পেলে তো হবে না, তুমি পেলেই চলবে। আরশাদ দেখছে অরার লজ্জা সেসব আর নামিয়ে নিচ্ছে না। না, এভাবে চলতে থাকলে তো আজ রাতের প্ল্যান সমস্ত ভেস্তে যাবে। আরশাদ তাই অরাকে সহজ করার উদ্দেশ্যে বলল। এবার চলো, আর অনেক ক্ষুধা লেগেছে। আরশাদ অরাকে যত্ন করে হাত ধরে নিজ হাতে সাজানো টেবিলের কাছে নিয়ে এলো। চেয়ার টেনে ইশারায় বসতে বলল তাকে। ক্রমেই আরশাদের কাজকর্মে হতবাক হয়ে যাচ্ছে। ছেলেটাকে একটু আগেও মনে হচ্ছিল চরম অসভ্য, আর এখন মনে হচ্ছে ভদ্র সভ্য জেন্টলম্যান। আরশাদ গিয়ে অরার মুখোমুখি থাকা চেয়ারটায় বসলো। ধীর স্থির ভঙ্গিতে ট্রের উপর থেকে বড় ঢাকনাটা তুলে দিল। স্টেক, ম্যাশড পটেটো আর সালাদ, সেই সঙ্গে আরও আছে আপেলের জুস। আরও একবার অবাক না হয়ে পারল না ওরা। কবে যেন একদিন ওরা বলেছিল তার স্টেক খেতে ভালো লাগে, সেই কথাটা এখনো মনে করে রেখেছে আরশাদ। আরশাদ অরার প্লেটে স্টেক তুলে দিতে দিতে বলল। কেমন হয়েছে বলবে কিন্তু। ওরা হতবিহ্বল কণ্ঠে বলল। আপনি রান্না করেছেন? হুম, এই জন্য তো এতটা সময় লাগলো। কি সাংঘাতিক, শুধু শুধু এত কষ্ট কেউ করে? শুধু শুধু না, ওরা কেন করেছি আগেও বলেছি। ছুরি কাঁটা চামচের সাহায্যে আরশাদের তৈরি করা স্টেক মুখে নিল ওরা। মুহূর্তেই মনে হলো যেন মুখের ভেতর উৎসব চলছে, স্বাদের উৎসব। কতগুলো ফ্লেভারের সঠিক মিশ্রণ ঘটিয়েছে আরশাদ। মনে হচ্ছে কোনো প্রফেশনাল বাবুর্চির হাতের রান্না। যে গুণী তার আসলে সব দিক থেকেই গুণ থাকে। আরশাদ বলল। কেমন হয়েছে? ওরা মুগ্ধ গলায় বলল। দারুণ, মানে মনে হচ্ছে অমৃত খাচ্ছি। আরশাদ অবিশ্বাসের ভঙ্গিতে বলল। এতটাও ভালো হয়নি। ওরা ভ্রুকুচকে কিন্তু মুখে হাসি নিয়ে বলল। নিজের প্রশংসা সহ্য হয় না, না? যখন কেউ আপনাকে সুপারস্টার বলে তখন আপনি ঠিক এভাবেই বলেন, না না আমি কোনো সুপারস্টার না। আরশাদ জুসের গ্লাসে চুমুক দিয়ে বলল। আসলে তো রান্নার ইন্সপিরেশন আমি তোমার কাছ থেকে পেয়েছি। আমার কাছ থেকে? কিন্তু আমি তো খুব একটা রান্না করি না। যতটুকুই করো খুব উৎসাহ নিয়ে করো, আর সেটা খেতেও দারুণ। ওরা হাসি মুখে বলল। তাই নাকি? তা আর কি কি শিখেছেন আমার কাছ থেকে? আরশাদ দুষ্টুমি ভরা গলায় বলল। সেটা বলতে গেলে তো রাতটা শেষ হয়ে যাবে। আর ট্রাস্ট মি, আজকে রাতে অনেক প্ল্যান আছে।
তোমাকে তো বললামই। হিমবাহের ন্যায় জমে গেল অরা। আবার অসভ্যতা শুরু করেছে ছেলেটা। এবার আর তাকে সেই সুযোগটাই দেওয়া যাবে না। অরা তাই প্রসঙ্গ পাল্টে বলল, আমি আপনার কাছ থেকে কি শিখেছি বলবো? বলো। কি করে নিজেকে ভালোবাসতে হয়। আরশাদ কিছুটা অবাক হয়ে বলল, আমি নিজেকে খুব ভালোবাসিনি। সেই জন্যই তো শিখেছি। নিজেকে ভালোবাসতেন বলেই তো এতগুলো দিন কষ্ট পেয়েছেন। সব কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় হলো নিজেকে ভালোবাসা। আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, ওসব কথা আজ আর না বলি। আচ্ছা, আজ আমার কেন জানি ওই দিনটার কথা খুব মনে পড়ছে, কোন দিন? যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। ঠিক হলুদ রঙের একটা জামা পরেছিলে তুমি। আপনার মনে আছে? আরশাদ মজার ছলে বলল, ভেবো না, লাভ এট ফার্স্ট সাইট হয়েছিল বলে মনে আছে। আমার মেমোরি এমনিতে ভয়ঙ্কর। অরা স্মৃতিকাতর হয়ে বলল, সেদিন খুব নার্ভাস ছিলাম জানেন। আমি যে পরিস্থিতিতে বেড়ে উঠেছি তাতে সিনেমা দেখার কোনো সুযোগ আমার ছিল না। আমাদের ওইদিকে অবশ্য সিনেমা হলও তেমন একটা ছিল না। ঢাকায় আসার পরেও সিনেমা দেখার সুযোগ হয়নি। আমি যে এতিমখানায় থাকতাম না, ওখানে একটা টিভি ছিল। ওখানে সন্ধ্যায় সবাই একসঙ্গে টিভি দেখতে বসতাম। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আপনার অ্যাড দেখাতো, সব থেকে বেশি দেখাতো পেপসির অ্যাডটা। আমি তো আপনাকে নামে চিনতাম না, চিনতাম পেপসির অ্যাডের নায়ক হিসেবে। আরশাদ হেসে ফেলে বলল। আর এই কথাটা আজ জানতে পেরেছি। অরাও হাসি মুখে বলল, যখন আপনার ম্যানেজার ছিলাম তখন সাহস ছিল না কি এই কথা বলার। তারপর শুনুন না কি হলো। অরার চোখ দুটো জলজল করছে, মনে হচ্ছে যেন পুরনো দিনগুলোর প্রতিচ্ছবি তার চোখেই ভেসে উঠেছে। আরশাদ বলল, বলো। তারপর যখন কথাটা বলতে গিয়েই থেমে গেল অরা। তারপর নওশিন তাকে আরশাদের ম্যানেজার হবার প্রস্তাব দেয়, কিন্তু এই মুহূর্তে নওশিনের প্রসঙ্গটা আনতে তার ইচ্ছে করছে না, তাই চুপ করে রইল অরা। আরশাদ যথেষ্ট বুদ্ধিমান ছেলে, সে ঠিকই বুঝে ফেললো অরার মনের কথাটা, তাই সহজ গলায় বলল। বুঝেছি, তারপর থেকে বলো। অরা মুচকি হাসি হেসে বলল, আমি জানতাম আরশাদ হক নামের কোনো বিশাল সুপারস্টারের ম্যানেজার হতে হবে আমায়। আমায় সেভাবেই ট্রেনিং দেওয়া হচ্ছিল। এক আন্টি আমায় স্পিচ নিয়ে ট্রেনিং দিচ্ছিলেন, কারণ তখনও আমি আঞ্চলিক টোনে কথা বলি। ট্রেনিং সেন্টার টিভিতে হঠাৎ ওই অ্যাডটা দেখালো। আন্টি বলল, ওই দেখো তোমার বস। আমি তো রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। এই পেপসির অ্যাডের নায়কই নাকি শেষমেশ আমার বস। সেদিন নার্ভাস ছিলে, এটা সত্যি। তোমার চোখে মুখে নার্ভাসনেস দেখতে পাচ্ছিলাম। আমি মনে মনে ভাবছিলাম, এতটুকু একটা মেয়ে কি করে আমার ম্যানেজার হবে। অরা আটকে উঠে বলল। আমি মোটেও এতটুকু একটা মেয়ে ছিলাম না। আরশাদ সোজাসাপটা ভাবে জবাবে বলল, তুমি এখনো এতটুকু একটা মেয়েই আছো। অরা চুপ করে রইল, কি বলবে ঠিক বুঝতে পারছে না, তাই কোনো উপায় না দেখে স্টেকে মনোযোগ দিল। আরশাদ হঠাৎ কোমল স্বরে বলল, ওরা। হুম? আরশাদ অন্যমনস্ক ভঙ্গিতে বলল, আমি অন্ধকারে হারিয়ে গেছিলাম জানো। আমার এত চাকচিক্যময় জীবন, সাকসেসফুল ক্যারিয়ার, সব কিছুই অর্থহীন বলে মনে হতো। ইচ্ছে হতো ছুটে কোথাও পালিয়ে যাই, যেখানে কেউ বিরক্ত করতে পারবে না আমাকে। ইচ্ছে হতো এভাবে তিলে তিলে শেষ না হয়ে নিজেকে একেবারে শেষ করে ফেলি। বুকে ধক করে একটা ধাক্কা খেলো অরা। এসব কথা শুনলেও তার আত্মা কেঁপে ওঠে, অথচ কি নিঃসংকোচে তা বলে যাচ্ছে আরশাদ। শুধু বলছেই না, একটা সময়ে তা অনুভবও করেছে। অরা বাদ সেধে বলল, এইসব কি কথা বলছেন আপনি? পুরোটা তো আরশাদকে বলার সুযোগ দিয়ে চুপ করে রইল অরা। আরশাদ টেবিলের অপর প্রান্ত থেকে অরার একটা হাত ধরে মোহনীয় কণ্ঠে বলল, আমার অন্ধকার জীবনটা অন্ধকারে রয়ে যেত যদি কোনোদিন তুমি না আসতে। আমার জীবনে তুমি তো সেই কবে এসেছো। কখনো ম্যানেজার থেকে বেশি কিছু ভাবিনি তোমাকে, কিন্তু আমাদের এই বিয়েটা সব বদলে দিল। তোমার সাথে থাকতে থাকতে, তোমার কথা শুনতে শুনতে, তোমাকে নিজের কথা শোনাতে শোনাতে সব কেমন যেন বদলে গেল। অন্ধকার জীবনে আচমকা হাজার হাজার মোমবাতি জ্বলে গেল। আমি আবারও পথ খুঁজে পেলাম। ইউ হেল্ড মি। অরার চোখে যেন জল চলে এলো। প্রথম জীবনে সে প্রচুর অপমান আর বঞ্চনার শিকার হয়েছে। সেই যন্ত্রণাদায়ক স্মৃতিগুলো আজও মাঝে মধ্যে দুঃস্বপ্ন হয়ে ধরা দেয়। অথচ তার দ্বিতীয় জীবনটাই যে এতটা সুখময় হবে কে জানতো। কে জানতো এত এত সুন্দর অনুভূতি দিয়ে আরশাদ ভরিয়ে দেবে তার মনটাকে। কে জানতো সুপারস্টার আরশাদ হক যে কাউকে পরোয়া করে না, সে কিনা নিজের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ আসনটা তার জন্য ছেড়ে দেবে। অরা সাবধানে তার চোখে জল মুছে বলল, আজ একটাও সিক্রেট বলবেন না? আজ তুমি বলো। বললাম তো, আমার অন্য প্ল্যান আছে। অরা মুচকে এসে অন্যরকম গলায় বলল, আমি না ভালোবাসায় বিশ্বাস করতাম না, একেবারেই না। আমার মনে হতো
ভালোবাসা কেবলই লোক দেখানো একটা জিনিস। পৃথিবীতে এত এত মানুষ, অথচ দুটো মানুষ কি করে একে অপরের প্রেমে পড়বে? আমার সিক্রেট হলো, আপনি আমায় ভালোবাসায় বিশ্বাস করিয়েছেন। আরশাদ ক্লান্ত ভঙ্গিতে নিঃশ্বাস ফেলে বলল, তাও ভালোবাসি কথাটা মুখ খুলে বলবে না? বাসি তো, সেটা আপনিও জানেন। হুম, এভাবে না, সুন্দর করে বলো। ওর একদিন বলি। আরশাদ মেকি ধমকের সুরে বলল, একদম না, আজকেই বলতে হবে। অরা লজ্জা শরমের মাথা খেয়ে বলল। আই লাভ ইউ। আরশাদের সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল, গায়ে কাটা দিয়ে গেল। এমনটা কেন হচ্ছে? এমন তো নয় যে সে জানে না অরার ভালোবাসার কথা। প্রতিটা মুহূর্ত সে মেয়েটার দু চোখে নিজের জন্য নির্ভেজাল ভালোবাসা দেখতে পায়। তবুও আজ তার নিজের মুখে কথাটা শুনে যেন আরশাদের সকল অপেক্ষার অবসান ঘটল। আরশাদ প্রচ্ছন্ন হাসি হেসে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। উঠো। অরা কিছুটা ভয় পেয়ে বলল। কোথায় নিয়ে যাবেন? আরশাদ তাকে চোখ মেরে বলল। আপাতত কোথাও না। অরার হাত ধরে আরশাদ তাকে নিয়ে এলো তার অর্গানিক গার্ডেনের কাছে। এই বাগানের চারপাশটাও মোমবাতি দিয়ে সাজানো। বাগানের মাঝে আরশাদ লুকিয়ে রেখেছিল বড়সড় একটা হলুদ গোলাপের তোড়া। ফুলের তোড়াটা বের করে এনে এসে অরার হাতে ধরিয়ে দিল। ফুল জিনিসটাই এমন, মানুষ যেমন পরিস্থিতিতে থাকুক না কেন, এই জিনিসটা হাতে পেলেই তার মন ভালো হয়ে যায়। ফুল পেয়ে অরার ঠোঁটে চড়া একটা হাসি ফুটে উঠল। চোখ দুটো বুজে ফুলের সুবাস নিল সে। আরশাদ প্রাণ ভরে দেখছে তার হৃদয়ে বসবাসকারিণীকে। হলুদ জামদানিতে অরাকে আজ এমনিতে একটা হলুদ ফুলের মতো লাগছে, তার উপরে তার হাতে হলুদ গোলাপের তোড়া। মনে হচ্ছে যেন এক ফুলের হাতে আরেক ফুল। অরা হঠাৎ কি যেন মনে করে বলল। হলুদ গোলাপটা বন্ধুত্বের প্রতীক। আরশাদ স্বাভাবিক ভঙ্গিতে বলল। তুমি তো আমার বন্ধুই। কেন লাল গোলাপ পাওনি বলে মন খারাপ করলে? না মানে। অরা আর কিছু বলে ওঠার আগেই আরশাদ বাগানের মধ্যে থেকে আরেকটা গোলাপের তোড়া বের করলো। এবারের গোলাপের রং টকটকে লাল, যে লাল কেবলই ভালোবাসার প্রতীক। এবার অরা নিজেকে ধরে রাখতে পারল না, আনন্দে খিলখিল করে হেসে উঠল। আরশাদের নেশাক্ত দৃষ্টি আটকে গেল অরার হাসিটার দিকে। ভাবতেই অবাক লাগে হাসিটা তার, শুধুমাত্রই তার। অরার খুব কাছাকাছি চলে এলো আরশাদ। যতটা কাছে গেলে তার নিঃশ্বাসের শব্দ টের পাওয়া যাবে, ঠিক ততটা কাছে। হাসি থামিয়ে এবার স্বাভাবিক হলো অরা। তার চোখ দুটো আটকে আছে আরশাদের চোখের দিকে। অরা প্রাণপণ চেষ্টা করে তার দৃষ্টি সরিয়ে নিতে, তবে ব্যর্থ হচ্ছে বারবার। নেশাগ্রস্তরা যেমন চাইলেও নেশার জগৎ থেকে বেরিয়ে আসতে পারে না, অরার অবস্থা হয়েছে ঠিক তেমন। আরশাদ একটু একটু করে এগিয়ে আসছে তার দিকে। অরার হৃদস্পন্দন বেড়েই চলেছে। সে শক্ত করে শাড়ির আঁচল চেপে ধরল। আরশাদ অরার কানের সঙ্গে ঠোঁট মিশিয়ে দিয়ে ফিসফিস করে বলল। উইল ইউ ড্যান্স উইথ মি? অরা চমকে উঠে বলল। কিন্তু আমি তো নাচতে পারি না। না পারলেও নাচতে হবে ওরা। একটা সোলো রোমান্টিক ড্যান্সও আছে। নিজের ফোনে একটা গান প্লে করে দিল আরশাদ। কোন গানে সে অরার সঙ্গে নাচবে সেটাও আগে থেকে ঠিক করে রেখেছিল। অরার হাত থেকে ফুলের তোড়াগুলো নিয়ে দোলনার উপর রাখলো। এরপর তার খুব কাছাকাছি এগিয়ে গিয়ে নিজের বাম হাতটা রাখলো অরার উন্মুক্ত কোমরে, আর অরার ডান হাত রাখলো নিজের কাঁধের উপরে। নিজের ডান হাতটা দিয়ে অরার বাম হাত শক্ত করে আঁকড়ে ধরলো। গানের মৃদু তালে নাচছে দুজন। ভয়ঙ্কর সুন্দর এক মোহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে। অতল গহ্বরে আরশাদের সঙ্গে হারিয়ে যাচ্ছে অরা। ইচ্ছে করছে সময়টাকে থামিয়ে দিতে, ঠিক এভাবেই থাকতে বাকিটা জীবন। পৃথিবীর কাছে অরার আর কিছুই চাওয়ার নেই। অরার কপালে কপাল ঠেকিয়ে আরশাদ ঘোর লাগা কণ্ঠে বলল। এই গানের প্রতিটা লাইন তোমাকে ডেডিকেট করলাম। অরা সজল চোখে তাকিয়ে বলল। আপনি এত ভালো কেন আরশাদ? অরার চোখের জল গড়িয়ে পড়ার আগে আরশাদ তা মুছে দিয়ে বলল। আমি যে তোমার, এই জন্য। আনন্দের প্রশান্তিতে নিজেকে হারিয়ে চুপ করে রইল অরা। একটা পর্যায়ে গান শেষ হয়ে গেল। অরা গিয়ে মুখ লুকালো আরশাদের বুকে। এই বুকটাকে তার পৃথিবীর সব থেকে নিরাপদ আশ্রয়স্থল বলে মনে হয়। আরশাদ তার বুক থেকে দুহাতে অরার মুখটা তুলে ধরে বলল। উইল ইউ মেরি মি? অরা বিস্ময়ের চূড়ান্ত শিখরে পৌঁছে বলল। আরেন্ট উই অলরেডি ম্যারিড? আরে ধুর, ওটা কোনো বিয়ে হলো নাকি? হোটেলের নিচতলায় লুকিয়ে লুকিয়ে বিয়ে? আমার এমন একটা বিয়ে দরকার যেখানে আমার সব আত্মীয় স্বজন আসবে, দিন রাত আনন্দ করবে, গায়ে হলুদ অনুষ্ঠান হবে, তোমার হাতে মেহেদি দিয়ে লেখা হবে আমার নাম, তুমি টকটকে লাল শাড়ি পরে বউ সেজে এসে আমার পাশে বসবে। আরশাদ এমনভাবে বলছে যেন বিয়ে করার জন্যে তার আর তর্স রয়েছে না। যত তাড়াতাড়ি তার একান্ত আপন অরাকে নতুন করে আপন করে নেয় ততটাই মঙ্গল। আরশাদ ব্যাকুল কণ্ঠে বলল। করবে বিয়ে? অরা আনন্দের হাসি হেসে বলল। অবশ্যই। আরশাদ তার পাঞ্জাবির পকেট থেকে নীল রঙের একটা বক্স বের করলো। সেই বক্সটা খুলতেই চোখের সামনে ভেসে উঠল চকচকে একটা হীরার আংটি। আরশাদ আংটিটা বক্স থেকে বের করে পরিয়ে দিল অরার অনামিকায়।
ভালোবাসা জিনিসটা এতটাই সুন্দর। একটা সময় অরার মনে হতো ভালোবাসা কেবলই বিভ্রান্তিকর একটা সমীকরণ, অথচ আজ মনে হচ্ছে যে মানুষ ওই সমীকরণের সমাধান করে ফেলতে পারে, জগতের সব সুখ সে পায়। সুপারস্টার আশরাদ হকের যেখানে দুদণ্ড শান্তিতে নিঃশ্বাস ফেলার সময় নেই, সে কিনা সব কাজ ভুলে বিপদের দিনে তাকে উদ্ধার করতে ছুটে গিয়েছে। সে কিনা আজ অরাকে ভালোবেসে তার জন্য এত হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছে। আরশাদ হুট করে কোলে তুলে নিল অরাকে। আচমকা এমন কাণ্ডে অরা কিছুই বুঝে উঠতে না পেরে জড়িয়ে ধরল আরশাদের গলা। আরশাদ অরার নাকে নাক ঘষতে ঘষতে কোমল স্বরে বলল, কেমন লাগলো আজকে সারপ্রাইজটা? আরশাদের এমন কাণ্ডে হকচকিয়ে গিয়ে অরা কম্পিত স্বরে বলল। অসম্ভব সুন্দর। আরশাদ অরার ঠোঁটের একদম কাছে নিজের ঠোঁট এনে বলল। তোমার মতো। অরা কিছু বলতে যাচ্ছিল, বলার সুযোগ আর পেল কোথায়। তার আগেই আরশাদ তার ঠোঁট দুটো মিশিয়ে দিল অরার ঠোঁটে। শিহরণে শিহরণে পাগল হয়ে গেল অরা। বাড়ন্ত হৃদস্পন্দন কখন যে তাকে আরশাদের পাঞ্জাবি খামচে ধরতে বাধ্য করলো সে নিজেও জানে না। অনেকটা সময় ঠিক এভাবেই থাকার পর একটা শব্দে ঘোর কাটলো অরার, দরজা বন্ধ হয়ে যাওয়ার শব্দে। অরা চোখ মেলে তাকিয়ে দেখলো তারা শোবার ঘরে। কি আশ্চর্য, আরশাদ তাকে এখানে নিয়ে এলো কখন? সে কি এতটাই ঘুরে ডুবে গিয়েছিল যে আশেপাশের কোনো কিছু স্পর্শ করতে পারেনি তার চেতনাকে? হঠাৎ অরার খেয়াল হলো তাদের শোবার ঘরটাও ঠিক একইভাবে সুগন্ধিযুক্ত মোমবাতি আর ফুলের পাপড়ি দিয়ে সাজানো। অরা আরশাদের ঠোঁট ছেড়ে হতবিহ্বল কণ্ঠে বলল। এই কি, এই ঘরটাও সাজিয়েছেন? আরশাদ ব্যস্ত গলায় বলল। বললাম না ক্যান্ডেল লাইট বাসর করব। ব্যস্ত তা তো বটেই, কথা বলে আর এক মুহূর্ত সময় অপচয় করতে চাইছে না আরশাদ। অরাকে কোল থেকে নামিয়ে কোনো মতে এসিটা অন করে দিল। ফ্যান ছাড়লে তো মোমবাতিগুলো সব নিভে যাবে। এরপর অরাকে বদ্ধ দরজার সঙ্গে ঠেকিয়ে আবারও ব্যস্ত হয়ে পড়ল তার ঠোঁট দুটো নিয়ে। আরশাদের প্রত্যেকটা পদক্ষেপে যেন মূর্ছে যাচ্ছে অরা। লজ্জা, ভয়, ভালো লাগা, কত শত অনুভূতি যে তার এই মুহূর্তে অনুভূত হচ্ছে সে নিজেও জানে না। ভালোবাসার উন্মাদনায় নিজের মধ্যে আর নেই আরশাদ। অরার ঠোঁট দুটো ছেড়ে উন্মাদের ন্যায় মুখ ডুবিয়ে দিল তার গলায়। আরশাদের একটা হাত ব্যস্ত অরার কাঁধ থেকে আঁচলটা সরাতে, তবে মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেফটি পিন। অরা ব্যাপারটা বুঝতে পেরে অজস্র লজ্জার মাঝেও সেফটি পিন খুলে সাহায্য করে দিল আরশাদকে। আরশাদ এমনিতেই আগে থেকে উন্মাদ হয়েছিল অরার জন্যে। মেয়েটার ছোট্ট এই সারাটুকু যেন তার উন্মাদনা কয়েক হাজার গুণ বাড়িয়ে দিল। আরশাদ উত্তেজিত অবস্থায় অরার আঁচলটা কাঁধ থেকে সরিয়ে তাকে বিছানায় ফেলে দিল। বিছানার দিকে চোখ পড়তে অরা লজ্জায় মাটির সঙ্গে মিশে গেল। নাটক সিনেমা যেমন বাসর ঘরে বিছানার চারিদিকে ফুলের পর্দা তৈরি করা হয়, ঠিক সেভাবেই তাদের বিছানাটা সাজিয়েছে আরশাদ। আরশাদ অরার কাছে এসে ঘোরগ্রস্ত কণ্ঠে বলল। ওরা কথা বলতেও যেন লজ্জা পাচ্ছে অরা, তবুও বহু কষ্টে অস্পষ্ট গলায় বলল। হুম? আরশাদ নেশাগ্রস্তের মতো বলল। আই লাভ ইউ টু। আই লাভ ইউ মোর দ্যান দ্য ওয়ার্ল্ড। আই লাভ ইউ ডে অ্যান্ড নাইট। ভালোবাসার নতুন এক জগতে ওরা আজ ঘুরে বেড়ালো আরশাদের সঙ্গে, যে জগৎটা কেবলই তাদের, যে জগতে চাইলেই একে অপরের মাঝে হারিয়ে যাওয়া যায়। ঘুম ভেঙে যাওয়া সত্ত্বেও চোখ দুটো বুজে রইল ওরা। আজকের সকালটা অন্যরকম, 8-10টা সকালের মতো নয়। বাইরে বৃষ্টি পড়ছে। বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুম ভাঙলো বলে সকালটাকে অন্যরকম লাগছে, নাকি ভিন্ন কোনো কারণ আছে? ধীর গতিতে চোখ দুটো মেলে তাকালো ওরা। আরশাদের গায়ের উপর হাত পা তুলে দিয়ে তার বুকে মাথা রেখে শুয়ে আছে সে। আরশাদের পরনে একটা 3/4 প্যান্ট ছাড়া আর কিছুই নেই। উদাম বুকে আগলে রেখেছে ওরাকে। তড়িৎ গতিতে আবারও চোখ দুটো বুজে ফেলল ওরা। লজ্জায় মাটির সঙ্গে মিশে যাচ্ছে সে। কাল রাতে যা ঘটে গেল তারপর সে কি করে নিজের মুখটা দেখাবে আরশাদকে? রাতে যতটা লজ্জা লাগছিল আজ সকালে তার থেকে কয়েক হাজার গুণ বেশি লজ্জা লাগছে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর ধীরে ধীরে চোখ দুটো আবারও মেলে তাকালো ওরা। আরশাদের ঘুমন্ত মুখটা তাকে চুম্বকের মতো টানছে। ইস, এমন একটা ভাব যেন নিষ্পাপ বাচ্চা, জগতের কিচ্ছু বোঝে না, অথচ এই মানুষটাই কিনা গত রাতে অমন কাণ্ড বাঁধালো। আরশাদের চোখের সামনে কতগুলো চুল এসে পড়েছে। ওরা সাবধানে চুলগুলো সরিয়ে দিল। সে যে এতটা ভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছিল নিজেই কোনোদিনও বুঝতে পারেনি। চিরকাল মনে হয়েছে নিয়তি তার সঙ্গে ঠাট্টা করে আসছে। নিয়তির জোরে নিজের মাকে হারালো। সৎমায়ের সংসারে নির্মমভাবে অত্যাচারিত হলো। একটা সময় নিজের ছোট্ট ওই টিনের বাড়িটা পৃথিবীর সব থেকে ভয়ানক স্থানে পরিণত হলো, যেখান থেকে বাধ্য হয়ে পালিয়ে আসতে হলো তাকে। এত সবের পর স্বাভাবিক একটা জীবনের আশায় ওরা ছেড়ে দিয়েছিল, অথচ সেই জীবনে কিনা এতটা সুখ, এতটা আনন্দ পাচ্ছে সে। সবই এই মানুষটার জন্যে। আরশাদকেও তো জীবনে কম কষ্ট সহ্য করতে হয়নি। কৈশোরে মায়ের প্রতি বাবার বিশ্বাসঘাতকতা তাকে ভেঙে চুরমার করে দেয়। বেড়ে উঠতে উঠতে সে যখন নিজের ক্ষতবিক্ষত হৃদয়টাকে নিজেই সারিয়ে নিল, তখন আরেক দফা তাকে ভেঙে গুড়িয়ে দেয় নওশিন।
আরশাদ এরপর থেকে এক অনুভূতিহীন জীবে পরিণত হয়, যার কিছুতেই কিছু যায় আসে না, যে কাউকে পরোয়া করে না। অথচ সেই মানুষটাই কিনা সব কষ্ট ভুলে নতুন করে হাসতে শিখছে, নতুন করে বাঁচতে শিখছে, একটু একটু করে আবারও পরিণত হচ্ছে সেই পুরনো আরশাদে। অ্যাডভেঞ্চার প্রেমী দুরন্ত আরশাদ। আরশাদের চুলে হাত বুলিয়ে অরা এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। অরার স্পর্শে ঘুম ভেঙে গেল তার। চোখ মিলে তাকিয়ে দেখে অরা নিষ্পলক তাকিয়ে আছে তার দিকে। যদিও আরশাদের ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয় অরা, তবে ততক্ষণে বেশি দেরি হয়ে গেছে। আরশাদ দুষ্টুমি মাখা গলায় বলল, কি ওরা, আমাকে আজ বেশি হট লাগছে নাকি? এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? লজ্জায় মোমবাতির ন্যায় গলে গেল অরা। এসব কি ধরনের অসভ্যতা? আর কোনো উপায় খুঁজে না পেয়ে অরা মুখ লুকালো আরশাদের বুকে। আরশাদ অরার চুলে হাত বুলিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলল। গুড মর্নিং। অরা আরশাদের বুকে মুখটা লুকিয়ে রেখে অস্পষ্ট গলায় বলল, গুড মর্নিং। ঘুম ভালো হয়েছে? এমনিতে বেচারি লজ্জায় গ্রাস হয়ে আছে, তার উপরে আবারও এরকম একটা প্রশ্ন। দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করছে অরার। যত দূরে গেলে এই অসভ্যটার মুখোমুখি হতে হবে না, ঠিক ততটাই দূরে। কোনো জবাব না পেয়ে আরশাদ হালকা গলায় বলল, আমার ভাগ্যটা কতই না ভালো। কেন? আরশাদ অন্যরকম গলায় বলল, এখন থেকে প্রতিটা সকাল তোমার মুখ দেখে শুরু করব, আর প্রত্যেকটা রাত তোমাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে কাটাবো। অরা লজ্জায় অসহায় গলায় বলল, কি শুরু করলেন আপনি? শুরুতে এখনো করিনি, তুমি চাইলে করতে পারি, করবো নাকি? অরার ভাব দেখে মনে হলো যেন এক্ষুনি কেঁদে ফেলবে। ব্যর্থ গলায় বলল, এইসব কি কথা? আমি কিন্তু আর আপনার সঙ্গে কথাই বলবো না। আরশাদ হেসে ফেলে বলল। আচ্ছা সরি। ধীরে স্থির ভঙ্গিতে আরশাদ হাত বুলিয়ে দিচ্ছে অরার চুলে। তার প্রতিটা স্পর্শে কোথায় যেন হারিয়ে যাচ্ছে মেয়েটা। এতটা প্রশান্তি সে এ জীবনে অনুভব করেনি। আরশাদ হঠাৎ রহস্যময় হাসি হেসে বলল, আমার পাঞ্জাবিতে সুন্দর লাগছে তোমাকে। এতক্ষণে নিজের দিকে চোখ গেল অরার। তার পরনে আরশাদের গতরাতের খয়েরি পাঞ্জাবিটা, গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে তড়িঘড়ি করে উঠে বসলো সে। তার হলুদ জামদানি মেঝেতে লুটোপুটি খাচ্ছে। এই পাঞ্জাবিতেও সে পরেনি, তার মানে আরশাদ তাকে পরিয়ে দিয়েছে। ছি ছি। লজ্জায় মাটির ভেতর ঢুকে লুকিয়ে পড়তে ইচ্ছে করছে অরার। আরশাদ উঠে বসতে বসতে মেকি অভিযোগের স্বরে বলল, কি আশ্চর্য, পাঞ্জাবিটা পরিয়ে দিলাম যাতে সকালে উঠে লজ্জা না পাও। এখন দেখি আরো বেশি লজ্জা পাচ্ছে। অরা বেচারি এবার লজ্জায় মিয়ে যাচ্ছে। আরশাদের মনে হলো মেয়েটা একটু বেশি লাজুক, সবসময় আবার না এমন রোমান্টিক মুহূর্তে। যদিও তার এই লজ্জারাঙা মুখটা আরশাদ দারুণ উপভোগ করে। অরাকে এবার একটু সহজ করতে আরশাদ তার কপালে ঠোঁটের স্পর্শ দিয়ে বলল, যাও, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি আপাতত আর একটু ঘুমাই। অরা যেন হাঁপ ছেড়ে বাঁচল, আর এক মুহূর্ত দেরি না করে ছুটল বাথরুমের দিকে। কাল রাত থেকে যেসব ঘটনা ঘটছে, তারপরে তো আরশাদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলাও মুশকিল হয়ে পড়বে। নওশিনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত, আর সাবেরের 4 দিনের। হাসুমিয়ার জন্য রিমান্ড মঞ্জুর করা হয়নি বলে তাকে কারাগারে প্রেরণ করা হবে। পুলিশের ভ্যান থেকে নামিয়ে নওশিনকে কার্যালয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নারী পুলিশেরা ঘিরে রেখেছে তাকে। আজও পুলিশের কার্যালয়ের বাইরে ক্ষিপ্ত জনতার ভিড়। নওশিনের কঠোর শাস্তির জন্য স্লোগান দিয়ে যাচ্ছে তারা। গভীর মনোযোগ দিয়ে টিভিতে নিউজটা দেখছে অরা। আচমকা আরশাদ এসে তার হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে টিভি বন্ধ করে দিল। অরা অবাক গলায় বলল, আরে আমি দেখছিলাম তো। আরশাদ থমথমে গলায় বলল, কেন দেখছিলে? সকাল সকাল মুখ ভার করে এসব নিউজ দেখতে হবে কেন? অরা নিচু গলায় বলল। আমার খারাপ লাগে আরশাদ। আরশাদ শান্ত ভঙ্গিতে বসলো অরার পাশে। এই মেয়েটাকে আল্লাহ কি দিয়ে তৈরি করছে কে জানে, যার কারণে এত কষ্ট পেতে হলো। তার জন্য মায়া হচ্ছে। আরশাদ অরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেন তুমি চাও না তোমার উপর অন্যায় হওয়ার একটা বিচার হোক? চাই, কিন্তু জানেন, বারবার আমার চোখের সামনে ওই দিনটা ভেসে উঠেছে, যেদিন উনি প্রথম আমাদের এতিমখানায় আসেন। উনি না গেলে আমার জীবনটা ওখানেই আটকে থাকতো, আমি আজ এখানে থাকতামও না। অরার চোখ দুটো ছলছল করছে, যে কোনো মুহূর্তে তার 2 গাল বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়বে। আরশাদ তার আগে চোখের জল মুছে দিয়ে বলল, আমি মানছি তুমি নৌসিনের উপর কৃতজ্ঞ, তোমার এই সুন্দর জীবনটার পিছনে ওর অবদান বেশি, কিন্তু ওরা তাই বলে তো তার সব দোষ মাফ করে দেওয়া যায় না। একটা মানুষ অপরাধ করবে বলে তাকে শাস্তি তো পেতেই হবে, এতে আমার বা তোমার কারোই হাত নেই। এটাই আমাদের দেশের আইন। অরা ব্যাকুল কণ্ঠে বলল। আপনি কি কিছুই করতে পারবেন না? আরশাদ ছোট্ট দীর্ঘ শ্বাস গোপন করে বলল, পারবো, কিন্তু করবো না। একবার মাপ করে পস্তাতে হয়েছে, বারবার মাপ কি করে করি বলো? আরশাদের কাঁধে মাথা রেখে চুপ করে রইল অরা। নওশিন কতটা খারাপ মানুষ সে জানে, তবুও কৃতজ্ঞতার খাতিরে নিউজে তার এই করুণ রূপটা দেখলে হৃদয় আর্দ্র হয়ে ওঠে। আরশাদ অরাকে ছেড়ে
ঠিক তার চোখ দুটোর দিকে তাকিয়ে বলল, নৌসিনকে নিয়ে এখন আর মাথা ঘামানো যাবে না। ওর যা শাস্তি হবার তাই হবে। শুধুমাত্র নিজেকে নিয়ে মাথা ঘামাবো, ঠিক আছে? অরা হ্যাঁ সূচক মাথা নাড়ল।